একটা চিত্র আছে আমাদের এখানে, একটা মিটার ব্রিজ আঁকার চেষ্টা করবো। এটার নামকরণ করলাম পি। চালু করে এঁকে দিল। আঁকা হলো। এই পয়েন্টের নাম দিয়েছি। এই পয়েন্ট গুলো এক একটা জাংশন পয়েন্ট, নোড নোড বলতে পারো। দেখো তোমাদের এই জায়গাটা একটু বেশ ভালোভাবে জানতে হবে, যেহেতু এটা ইন্টারমিডিয়েটে প্র্যাকটিক্যাল তোমরা পাবা, তোমাদের প্র্যাকটিক্যাল করানো হবে। মিটার ব্রিজ এটা একটা 1 মিটার দৈর্ঘ্যের, যেমন এখানে এসি, আমার দেখানো কনসেপ্ট অনুযায়ী এসি এসি আমার দেখানো কনসেপ্ট অনুযায়ী এসি হলো 1 মিটার 100 সেন্টিমিটার। তো 1 মিটার দৈর্ঘ্যের একটি তারকে ব্যবহার করে আমরা সার্কিট কাঠামো ব্যবস্থায় কোন একটা অজানা রোধ নির্ণয় করে থাকি। যেমনটা হুইটস্টোন ব্রিজে চতুর্থ বাহুতে সাধারণত নেই, যেখানে আমরা বলি যে আরো টিমানের রোধ যুক্ত করা হলে সেটি ব্যালেন্সড অবস্থায় আসবে। তো সেরকমই এখানেও অজানা বাহুর রোধ আমরা নির্ণয় করে থাকি। এখানে দুইটা রোধ দেখো, ই এবং এইচ। এই সেকশনটা কোন একটা ব্যবস্থার মাধ্যমে উঁচু করা থাকে, এরকম শূন্য হ্যাঙ্গিং করা থাকে না, শূন্য থাকে না, কোন একটা ব্যবস্থার মাধ্যমে পাটাতন সিস্টেম হোক আর যাই হোক উপরে উঠানো থাকে। জাস্ট ওই পয়েন্টে আমরা কানেকশন দিই। দেখো এখানে এই পুরো জিনিসটা একটা পয়েন্ট আকারে কার্যকর, এই পুরো জিনিসটা আবার একটা পয়েন্ট আকারে কার্যকর। এই জিনিসটা বুঝতে হবে আমাদের। এই যে জিনিসটা আছে, এখান থেকে একটা তার এসে এই পয়েন্টে যুক্ত হলো, এখান থেকে একটা রোধ দেখা যাচ্ছে এখানে যুক্ত হলো, আর আমরা ঠিক মাঝখান থেকে আরেকটা পরিবাহী তার টেনে গ্যালভানোমিটারের সাথে যুক্ত করে এখানে কিন্তু অ্যাটাচ করি নাই, এখানে এসে একটা জকির সাথে যুক্ত করলাম। জকি যে চিহ্নিত আমাদের সার্কিটে জকি। তো এই জকিটা চাইলে আমাদের এই যে এসি দৈর্ঘ্যের যে মিটারটা, যেটা 1 মিটার দৈর্ঘ্যের তার, তুমি চাইলে ভাবে শিফট করতে পারো, জকিটাকে চাইলে ভাবে নাড়াচাড়া করতে পারো। এখন এই নাড়াচাড়া করার মুহূর্তে দেখো আমাদের কোন কোন ব্যবস্থা আছে সেটা জানতে হবে। সার্কিটের এ এবং সি বিন্দুর মধ্যে দেখো এই রোধটাকে আমরা জকিটাকে নাড়াচাড়া করা মানে কিন্তু আমরা বলছিলাম যে রোধটাকে আমরা ডিভাইড করতে পারি, পরিবাহী তারের রোধটাকে আমরা ডিভাইড করতে পারি। তো 1 মিটার দৈর্ঘ্যের তার, এর মধ্যে আমরা জকিটাকে ভাবে যখন শিফট করি, অবশ্যই কোনো না কোনো অংশে তারের ডিফারেন্ট কিন্তু রোধের পজিশনে যে কোনো একটা সেটে গিয়ে ওই যে গ্যালভানোমিটার তার ওখানে বিক্ষেপ শূন্যও দেখা দিতে পারে। বিষয়টা হলো, মনে করো তোমার এই পাশে থাকতে গ্যালভানোমিটার ডানে বিক্ষেপ দিল, এদিকে গেলে দেখা গেল এই সি প্রান্তের কাছাকাছি গেলে বামে বিক্ষেপ দিল। এই বিক্ষেপ শূন্য হবে কিনা সেটা টেস্টের একটা হিসাব আছে।
তুমি এ প্রান্তের দিকে যদি জকিটাকে রাখো, যদি দেখো ডানে বিক্ষেপ দিছে গ্যালভানোমিটার, যদি বি সি প্রান্তের দিকে রাখো, যদি দেখো বামের দিকে বিক্ষেপ দিছে, ডানে আর বামে, তার মাঝখানে এখানে কোন একটা পয়েন্ট আছে যেখানে নিউট্রাল পয়েন্ট হিসেবে তুমি দেখতে পাবা যে গ্যালভানোমিটারের বিক্ষেপ দিচ্ছে না। তো আমরা সেই জায়গাটি ফোকাস করলাম যে ডি এমন একটা পয়েন্ট, যেখানে, আমি আবারও বলি দেখো, ডি এমন একটা পয়েন্ট, এমন একটা দৈর্ঘ্যে আছে যেখানে জকিটিকে স্থাপন করলে বা টাচ করালে আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো প্রবাহ প্রবাহিত হয় না, কোনো প্রবাহ মাত্রা দেখা যায় না। তার মানে আমরা কি বলতে পারি, দেখো এখানে দুইটা রোধ আছে পাশাপাশি, মাঝখানে, সেই মাঝখানে দেখো সার্কিটটা কিরকম আছে, দুইটা রোধ আছে পাশাপাশি, এই দুইটা রোধের প্রান্ত বিন্দু দেখো আমাদের একটা সোর্সের সাথে যুক্ত আছে, কিরকম সোর্স দেখো, এরকম একটা কনফিগারেশন পিআর কিউ কে দেখালাম। মাঝখান থেকে একটা গ্যালভানোমিটার আসছে, কোথায়, পরিবাহী তারের এখানে একটা রোধ, আমি এটার নামকরণ করলাম আর, L1 দৈর্ঘ্যের রোধ, L2 দৈর্ঘ্যের রোধ নামকরণ করলাম S, L1 দৈর্ঘ্যের রোধ নামকরণ করলাম আর, L2 দৈর্ঘ্যের নামকরণ করলাম S। এই যে একটা পয়েন্ট ডি পয়েন্ট, সেই দেখো ডি পয়েন্ট, এটা হলো গ্যালভানোমিটার, যেটা গ্যালভানোমিটার ছিল। তাহলে এই হলো আমার L1 দৈর্ঘ্যের রোধ, এই হলো আমার L2 দৈর্ঘ্যের রোধ। দেখো হিসাবটা মিলাইতে পারতেছে কিনা, যে আমাদের মিটার ব্রিজ কিন্তু এখানে কারশফে, হুইটেস্টন ব্রিজ নীতির উপরে কাজ করে। দেখো এখানে পি কিউ পরপর দুইটা আছে, মাঝখান থেকে একটা পয়েন্ট কিন্তু আউট হয়ে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে এখানে আসছে, যেখানে এপাশে একটা রোধ আছে, এপাশে একটা রোধ আছে। তো এই জিনিসটাকে বুঝলে, তাহলে তোমার বোঝার সুবিধাতে তুমি এই জিনিসটা বুঝতে গেলে তো একটু টাফ মনে হয়। না না, এরকম কিছু না, তুমি দেখো সার্কিট কনফিগারেশনটা দেখো, তুমি সার্কিটের ব্যবস্থাটা দেখো। হ্যাঁ হ্যাঁ। না না, এই জিনিসগুলো তো তৈরি হওয়া, মানে আমাদের নিজেদের হাতে কিছু নাই এখন আর। তুমি যে জায়গায় প্রশ্ন করছো এগুলো তৈরি হওয়া, আমরা জাস্ট ব্যবহার করতেছি সেই জিনিসটাকে। এগুলো বিজ্ঞানীদের দিয়ে যাওয়া জিনিস, মানে এখানে সার্কিট এটা থেকে এটা বুঝতে পারি কিনা সেটা দেখা হবে। এটা দেখো বোঝা যাচ্ছে কিনা যে এই সার্কিটটার আসলে সমতুল্য সার্কিট ওইটা। দেখো তুমি এখানে, তুমি যদি নরমালি একটা সার্কিটকে কানেকশন দাও, সিরিজ প্যারালাল, এগুলো ব্রেডবোর্ডে কানেক্ট করতে পারবা হার্ডওয়্যার লেভেলে, ব্রেডবোর্ডে কানেক্ট করতে পারো, সমস্যা হবে না। কিন্তু এই জায়গাটা দেখো, এই পয়েন্টগুলো থাকবে, পয়েন্ট থাকে, কানেকশন পয়েন্ট থাকে, কানেকশন পয়েন্টগুলো তারগুলো আমরা জয়েনিং দেই। এখন তুমি তো বুঝতে পারতেছ এখানে সিরিজ আছে না প্যারালাল আছে, কিভাবে টানবা, কোন দিকে যাচ্ছে দেখা যাচ্ছে কিনা, ওটা তোমার উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়াল তোমাকে এই সার্কিটটাকে মূল তত্ত্ব হিসেবে নিতে হবে। তুমি যখন ল্যাবে করবা তখন এই জিনিসটা মানতে হবে, এই জিনিসটা, এইটি হলো হার্ডওয়্যার লেভেল সার্কিট কনফিগারেশন। যে তুমি কোথা থেকে কোথায় তার টানবা, কোথায় গিয়ে জকি টাচ করাবা, কিভাবে মুভ করবা, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন ল্যাব করবা তখন পাবা কলেজে। এই জিনিসটা হলো আমাদের হুইটেস্টন ব্রিজের যে একটা রূপ, সেটা দেখতে পেলাম। এখন তুমি দেখো, যদি আমরা এ থেকে সি পরিমাণ দৈর্ঘ্য তারটাকে 1 মিটার ধরে নেই, 100 সেন্টিমিটার, 1 মিটার তথা 100 সেন্টিমিটার যদি ধরে নেই, আমরা ধরি তারের প্রতি একক দৈর্ঘ্যে, রোধ ইজ ইকুয়াল সিগমা। তারের প্রতি একক দৈর্ঘ্যে যদি রোধ হয় সিগমা, তাহলে এডি অংশে রোধ সিগমা ইনটু এলন, পাশাপাশি আর সিডি যদি লিখি সিগমা ইনটু টোটাল আছে 100 সেন্টিমিটার, সেখান থেকে এলনটা বাদ দিলে
L1 টা বাদ দিলে L2 টা দেখতে পাবা টোটাল 100 সেন্টিমিটার টোটাল হলো 100 সেন্টিমিটার সেখান থেকে L1 টুকু বাদ দিলে আমার L2 টা থাকবে এবং আমরা জানি যে কোন একটা পয়েন্ট সেটা হলো D যেখানে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বিক্ষেপ দেখা যাচ্ছে না তার মানে সার্কিটটি ব্যালেন্সড অবস্থায় আছে অবশ্যই ব্যালেন্সড উইটেস্টন ব্রিজের জন্য শর্ত আমরা জানি P by Q is equal R by S R by S মানে R হিসেবে কে আছে R by S হিসেবে কে আছে দেখো সিগমা ইনটু L1 ডিভাইডেড বাই সিগমা ইনটু 100 মাইনাস L1 তোমাদেরকে বলে রাখা জরুরি এখানে কিন্তু L হিসাব করা হচ্ছে সেন্টিমিটারে L হিসাব করা হচ্ছে সেন্টিমিটারে কেন সেন্টিমিটারে L is equal 1 মিটার এটা কিন্তু খুবই ক্ষুদ্র একক তাকে একটু বড় করে দেখতেছি আমরা সেন্টিমিটারে নিয়ে বড় ভাবে দেখতেছি আমরা 1 মিটার খুব বেশি বড় কিছু না তাকে সেন্টিমিটারে নিয়ে আমরা একটু বড় করে দেখতেছি সেন্টিমিটার স্কেলে কেমন তাহলে আমরা দেখতে পাচ্ছি P by Q is equal L1 divided by 100 minus L1 তোমরা দেখো এখানে L আসলে কি L1 টা আসলে কি L1 টা কি L1 হলো আমাদের নিস্পন্দ বিন্দুর দূরত্ব এই প্রান্ত হতে নিস্পন্দ বিন্দুর দূরত্ব অর্থাৎ বাম প্রান্ত হতে মিটার ব্রিজের বাম প্রান্ত হতে ডানে কত দূরত্বে নিস্পন্দ বিন্দুর অবস্থান আছে এটা বিষয়টা আবার খেয়াল করো যে মিটার ব্রিজের বাম প্রান্ত হতে ডান প্রান্তের দিকে কতটুকু দূরত্বে আমাদের নিস্পন্দ বিন্দুর অবস্থানটি আছে সেটা হলো L আমরা যদি প্রশ্নে কখনো দেখতে পাই যে L এর মান আমাকে বলে দেওয়া আছে P আর Q এর দেখো আমাদের সমীকরণ একটা চলক যদি হয় দুইটা তাহলে কিন্তু সমাধান করা যাবে না আমাদেরকে চলক দিতে হবে একটা এক সমীকরণে এক চলকের সমাধান করা যায় দুই চলকের সমাধান দুই সমীকরণ থেকে আসে তিন চলকের সমাধান তিন সমীকরণ থেকে আসে কাজেই আমার এখানে এই L1 টা যদি প্রশ্নে দিয়ে দেয় P আর Q যদি অজানা থাকে তাহলে কিন্তু আবার হলো না দুইটা চলক অজানা এক সমীকরণ এই কারণে আমাদের এই P আর Q এর যে কোনো একজন যদি জানা হয় P আর Q এর যে কোনো একজন দেখো P হলো বাম পাশের প্রথম বাহুতে রোধ বা বাম পাশের বাহুতে রোধ Q হলো কোথাকার রোধ আমার হিসেবে ধরে নেওয়া ডান পাশের বাহুতে রোধ তো যখন Q নিছি তখন Q এর পাশের দৈর্ঘ্য যখন P নিছি তখন P এর পাশের দৈর্ঘ্য এখন P আর Q নাম চেঞ্জ করলো তখন নিজেরা যে হারাই যাব তা না যে রোধটা নিছি তার পাশের দৈর্ঘ্য যে রোধটা নিছি তার পাশের দৈর্ঘ্যটা আসবে নিচে নিচে দেখো নিচে নিচে উপরে উপরে এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে তো আমরা এখানে P আর Q এর যে কোনো একজন যদি জেনে থাকি L তো আমার পরীক্ষণীয় আমি জকিটাকে নাড়াইলে চাইলে দেখতে পাবো যে আসলে কোন পয়েন্টে আমার Lটা আছে এটা আমি নিজেই বের করতে পারবো পরীক্ষণ থেকে কাজেই আমার P আর Q এর যে কোনো একজন যদি জানা হয় তাহলে অপরজন অজানা হলে তাকে কিন্তু বের করা সম্ভব এই কারণে আমরা বলি মিটার ব্রিজের সাহায্যে মিটার ব্রিজের ব্যবহার করে আমরা যে কোনো একটা আচ্ছা দেখো তাহলে আমরা এই কথাটা কিন্তু ক্লিয়ার হলাম P by Q is equal L by 100 minus L এই সূত্রটাকে আমরা ব্যবহার করব মিটার ব্রিজের অজানা বাহু দুজনের যে কোনো একজনকে তুমি কিন্তু আননোন হিসেবে রাখতে পারো P কিংবা Q এর যে কোনো একজনকে কিন্তু আননোন হিসেবে রাখতে পারো সেখান থেকে সে আননোন ভেরিয়েবল কি বের করতে পারবা যেখানে তোমার লক্ষ্যই থাকবে L টা আছে কোথায় আমি কিন্তু থিওরিটিক্যালি L হিসাব করছি বাম পাশ থেকে আমরা যে কোনো হিসাব করি বাম পাশ থেকে আমাদের অনুকূল হিসাব ডানের দিকে কাজেই সেভাবেই থিওরিটি দাঁড়াইছে এখন তুমি যদি বলো আমি নিলাম P by Q বাম পাশের বাহু বাই ডান পাশের বাহু নেওয়ার পর আমি দূরত্ব দিলাম ডান পাশেরটা উপরে বাম পাশেরটা দিলাম নিচে তাহলে জিনিসটা কিন্তু ঠিক রইল না এখানে যেভাবে শিখায় সেভাবে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে এবারে দেখো আমরা যদি লিখি লেখা আপেক্ষিক রোধ লেখা অজানা রোধের আপেক্ষিক রোধ নির্ণয় অজানা রোধের আপেক্ষিক রোধ নির্ণয় তোমরা এইমাত্র বললা আবার কিউ যদি অজানা হয় কিউ যদি আমার অজানা হয় তাহলে সেই কিউটি
টিকে মাত্রই বের করলাম। কিউ যদি আমার অজানা হয় আমি সেই কিউ টিকে মাত্রই বের করলাম। তো মাত্রই বের করার পর আমি যদি বলি অজানাটার আপেক্ষিক রোধ রো, তাহলে রো এল বাই এ। আমি যদি বলি অজানাটার আপেক্ষিক রোধ যদি হয় রো, তাহলে রো ইজ ইকুয়াল কিউ ইজ ইকুয়াল রো এল বাই এ। আমরা এখানে রো ইজ ইকুয়াল দেখতে পাচ্ছি কিউ এ ডিভাইডেড বাই এল। কিউ হলো অজানাটার রোধ যেটা বের করছি মাত্র, যেটা বের করছি কিউটাকে আমি অজানা হিসেবে ধরে নিচ্ছি, যেটা সলভ করে কেমন বের করলাম, আগে রোধ বের করতে হবে, না হলে আপেক্ষিক রোধ আসা যাবে না। তাহলে আমরাই আবার জানি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তুমি চাইলে মিটার স্কেল দিয়ে ধরে ওই ছোট স্কেল দিয়ে হোক বড় স্কেল দিয়ে হোক, চাইলে তুমি ওই অজানা যে রোধটা আছে কিউ সেটার দৈর্ঘ্য মাপতে পারো, কতটুকু পরিবাহী তার নিছো। এটা একটা হিসাব গেল। যখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে আসবা, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই ইনটু আর স্কয়ার। এই পাই আর স্কয়ার কোথা থেকে সেটা তোমরা জানো। তো সেই আরটাকে কেমনে বের করবা, যে কোনো একটা তার বা চিকন পরিবাহীর জন্য আমরা যদি ব্যাসার্ধ বের করতে চাই, সেই স্ক্রু গজের কথা মনে আছে কিনা, খুব ক্লোজলি মিশায়ে তার ব্যাসটাকে বের করবা। ওই যে দুইটা দাঁত ছিল, দাঁতের মধ্যে আটকে তোমরা ব্যাসার্ধ বের করবা, ব্যাস বের করো প্রথমে, তার রেসপেক্টে গিয়ে ব্যাসার্ধ নিবা। তো এইটা আমাদের ওখান থেকে বের করতে হবে যে ব্যাসার্ধ কিভাবে বের করতে হয়। তো সেই ব্যাসার্ধ এখানে বসাই দিলে আশা করি রো এর মানটা আমরা পেতে পারি। এই হলো আমাদের যে মিটার ব্রিজ ব্যবহার করে কোন একটা অজানা রোধ নির্ণয়, মিটার ব্রিজকে ব্যবহার করে অজানা রোধ নির্ণয়, অজানা রোধের কাহিনী শেষ। সে অজানা রোধটাকে ব্যবহার করে আমরা আপেক্ষিক রোধ বের করতে পারি ওই পরিবাহীর জন্য। এই ইফতির কি সমস্যা হচ্ছে দেখো তো একটু, মেসেঞ্জারে কি মেসেজ দিচ্ছ? এই ইফতির দেখো তো কি সমস্যা হচ্ছে। ও ঢুকতে পারতেছে না মেসেজ দিছে কি সমস্যা, ঢুকতে সবাই তো ঢুকতে পারবে না। নেট প্রবলেম হইলে তো সমস্যা থাকবেই। ভাইয়া সাবমেরিন কি ঠিক আর সাবমেরিন আমি জানি না, ওইদিকের খবর নাই। ঢাকায় প্রবলেম হইতেছে, বরিশালে তেমন প্রবলেম হইতেছে না। কানেকশনে সাবমিট করে আচ্ছা ওরে মেসেজ দাও যে আসলে নেট সমস্যা হলে তো আমাদের কারোরই কিছু করার নাই। নেট সমস্যা হলে তো কারোরই কিছু করার নাই। ভাইয়া। হ্যাঁ ভাইয়া ওই শানটা পড়াইছো, শান্টের ব্যবহার? না, শান্ত পড়ানো হয় না, শান্ত চ্যাপ্টার 5 পড়াবো ও, পরের আচ্ছা। চ্যাপ্টারে। আমি কি কি মিস করছি বুঝতে পারছি। পটেনশিওমিটার, পটেনশিওমিটার ভাই, বুঝি নাই। পটেনশিওমিটার। না, পটেনশিওমিটারও পড়ানো হয় নাই। ও, তাহলে আসলে ভাই। তোমরা দেখো এখানে হুইটস্টোন ব্রিজের নীতিকে ব্যবহার করে আমরা মিটার ব্রিজের থিওরি টানলাম। একই জিনিস হুইটস্টোন ব্রিজকে ব্যবহার করে পোস্ট অফিস বক্সে ব্যবহার করা হয়। পোস্ট অফিস বক্স নামে একটা সেকশন বইয়ে পেলেও পেতে পারো, তোমরা একটু পরে নিবা। আর যদি নাই পাও আমাকে নক দিও, আমি পিকচার বানাই ভাই দেবো। সেলুসারে আছে ভাই, পোস্ট অফিস। পোস্ট অফিস বক্স নিজেরা একটু পরে নিবা, যান্ত্রিক কিছু হিসাব নিকাশ আছে ওখানে, পড়লেই বুঝবা একই নীতি। হুইটস্টোন ব্রিজের নীতিকে ব্যবহার করে এমসিকিউ আসে। নিচের কোন কোন জায়গাগুলি হুইটস্টোন ব্রিজের নীতির উপর ভিত্তি করে গড়ে ওঠা? একটা হলো মিটার ব্রিজ, আরেকটা হলো আমাদের পোস্ট অফিস বক্স। এই দুইটাকে সিলেক্ট করতে হবে, মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স। বই থেকে দেখে নিও গালিব, একটা চিত্র আছে দেখবা, ওখানে বিভিন্ন কাহিনী করা আছে, পড়লেই বুঝবা। মিটার ব্রিজটা আমরা তো ক্লিয়ার মোটামুটি, ওটা ক্লিয়ার হলে পোস্ট অফিস বক্সটাও ক্লিয়ার হয়ে যাবে, বেশি কঠিন কিছু নাই। লেখো পটেনশিওমিটার, লেখো পটেনশিওমিটার।
যে যন্ত্রের তারের দৈর্ঘ্য বরাবর ক্রমাগত বিভব পতন সৃষ্টি করা যায়। কি বললাম? যে যন্ত্রের তারের দৈর্ঘ্য বরাবর ক্রমাগত বিভব পতন সৃষ্টি করা যায় এবং যার সাহায্যে কোন বৈদ্যুতিক কোষের তড়িৎচালক শক্তি বা কোন বৈদ্যুতিক বর্তনীর যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য নির্ণয় করা যায় তাকে পটেনশিওমিটার বলে। আমি একটা চিত্রের কনফিগারেশনে গেলাম। ভোল্টমিটার আর পটেনশিওমিটার পার্থক্য কি? বলো। ভোল্টমিটার আর পটেনশিওমিটারের পার্থক্য কি? চিত্রটা কি? চিত্র একেবারে ঠোঁটস্থ করে ফেলতে হবে। এগুলো প্র্যাকটিক্যালের জিনিস। এই চিত্র মুখস্থ আকারে নিয়ে তারপর প্র্যাকটিক্যাল করা লাগে। মনে থাকে জানো, পরীক্ষার হলে গিয়া একটা জায়গায় চিত্র পাইলাম, চিত্র দেখার পর মাথায় আসলো না এটা সিলেবাসে আছে নাকি নাই, কারণ আমার দেশের স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করে না, প্র্যাকটিক্যালের সেকশন পড়ে না, তারা না করলেই পারে সবকিছু। কাজেই সেই জায়গা থেকে সেই ধর্মের উপর ভিত্তি করে নিজেদের আখের নিজেরা গুছিয়ে নিও না, সৃষ্টিকর্তার হাতে একটু সুযোগ দিও। দেখো এখানে গ্যালভানোমিটার লাগাইলাম, নিলাম এখান থেকে একটা এই সার্কিট কনফিগারেশন একেবারে মুখস্থ করে ফেললাম। এটা হলো বি বিন্দু। সার্কিট কনফিগারেশন একেবারে মুখস্থ করে ফেলতে হবে। দেখো তোমাদের আমি একটা সেকশন, এখানে হলো একটা ব্যাটারি লাগানো থাকে, একটা ব্যাটারির সাথে পরিবর্তনশীল রোধ, সাথে একটা চাবি। একটা ব্যাটারি, একটা পরিবর্তনশীল রোধ, চাবি সিরিজ কন্টাক্টে থাকে সবাই পরপর। তাদেরই সার্কিট কনফিগারেশন এটা মনে করো বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে দাও, জাস্ট এইটুকু আছে মনে করো। এটা একটা পরিবাহী তার এবি। এবি হলো একটা পরিবাহী তার। আমরা এ বিন্দু হতে একটা সোর্সের ধনাত্মক প্রান্ত যুক্ত করলাম, ঋণাত্মক প্রান্তের সাথে একটা গ্যালভানোমিটার যুক্ত করে জকির মধ্যে দিয়ে বের করলাম। এই জকিটিকে আমরা এবি বরাবর কিন্তু নাড়াচাড়া করতে পারি। এবি বরাবর, এই বরাবর তুমি কিন্তু আপ ডাউন করতে পারবা, সুযোগ আছে। তাহলে তোমার এখানে কেমনে বুঝবা পটেনশিওমিটারের চিত্র এটা? তাহলে একটা ব্যাটারি থাকে, একটা পরিবর্তনশীল রোধ থাকে, একটা চাবি থাকে সিরিজে। এই জিনিসটা কিন্তু দেখা মাত্রই তোমার মাথায় কাজ করতে হবে, যেটা পটেনশিওমিটারের জিনিস। বাইরে একটা রোধ আছে আমাদের, সেটা হলো এবি পরিবাহিতার, সেটা একটা রোধ কিন্তু আমাদের। যদি আমরা এখানে রোধটা ভাবে দেখাচ্ছি না, আমরা এখানে পরিবাহিতার হিসেবে রোধ দেখাচ্ছি। পাশে আমরা একটা এ বিন্দু হতে কোন একটা উৎসের ধনাত্মক প্রান্তের সাথে সংযুক্ত করি, আমরা তার ঋণাত্মক প্রান্তের সাথে গ্যালভানোমিটার যুক্ত করে জকির মধ্য দিয়ে পাস করি। এই যে জিনিসটা আছে, এটা কি আসলে আমাদের পটেনশিওমিটারের একটা চিত্র কনফিগারেশন। তো প্রথমেই
আমাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে, যে আমরা সবকিছু অন করে দিলাম। আমরা প্রথমে তড়িৎ প্রবাহের হিসাবটা একটু দেখার চেষ্টা করব। তো দেখো, আমরা যদি চাবি কেটা অন করে দিই, চাবি যদি কে অন করে দেই, তাহলে অবশ্যই এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা যাবে। সেই তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে আমরা একটু কথা বলবো আগে। তোমরা যখন যোগীটিকে সরাতে পারতেছো, তোমরা জানো যে এখানে যোগীটির কোন একটা অবস্থানে, আমরা জানি যোগীটিকে সরানো মানে কিন্তু এই সেকশনগুলিতে রোধের মান চেঞ্জ হবে। মনে করো আমার এখানে প্রথম অবস্থায় পি বিন্দুর আগে কোন একটা পয়েন্টে ছিল বা এখানে ছিল, যখন এর ভিতর দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, যখন আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, কিন্তু আমি যখন শিফট করতেছি তখন দেখা গেছে এখানে রোধের মান ভারী হচ্ছে, নিচের দিকে নামালে কিংবা উপর দিকে উঠালে রোধের মান কমতেছে। তাহলে কোন একটা কনফিগারেশনে কোন একটা পয়েন্ট আছে যেখানে আমরা বলতে চাচ্ছি যে আমার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। সেরকমই একটা পয়েন্ট আমি সার্কিটের পি ধরে নিলাম। কোন একটা পয়েন্ট এখানে আবার জ্যোতিকে শিফট করার ফলে পেলাম কিছু নাই, এমন একটা পজিশন আসবে যন্ত্রই তোমাকে দেখাবে সে কোনো বিক্ষেপ দিচ্ছে না। তার মানে তোমার মাথায় নিয়ে আসতে হবে এখানে এমন একটা রোধের পজিশন আসছে যার জন্য গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এবং সেই পয়েন্টটিকে আমরা কিন্তু পি পয়েন্ট ধরে নিচ্ছি। তাহলে পি হলো আমাদের নিস্পন্দ বিন্দুর অবস্থান। এখানে পি হলো কি? নিস্পন্দ বিন্দুর অবস্থান। তোমরা দেখো তো, আমরা কি এ এবং পি বিন্দুর মধ্যকার লেন্থ যদি এল ধরে নেই, এপি লেন্থ যদি এই অবস্থায় এল ধরে নিলাম যে এল দূরত্বেই তো আমার সাম্যাবস্থা পয়েন্টটা আসলো। যদি একক দৈর্ঘ্যের রোধ, তারের একক দৈর্ঘ্যের রোধ যদি হয় সিগমা, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা বলতে পারি এপি অংশের রোধ হলো সিগমা এল। এখন মূল সার্কিট থেকে প্রবাহ যদি এই পথে সেই আই যায়, ওই পথে প্রবাহ নাই, ব্যালেন্সড অবস্থায়, নিস্পন্দ অবস্থায় এই পথে কারেন্ট নাই, এখান দিয়ে আই কারেন্ট যদি যায়, তাহলে এ আর পি অংশের মধ্যে ভোল্টেজ কত আছে? আমরা কিন্তু বলতে পারি ভিএপি। এই ভিএপি ভোল্টেজ থেকে আমরা বলতে পারি আই এল সিগমা। দেখো তো বলা যায় কিনা? ভিএপি টিকে আমরা বলতে পারি আই এল সিগমা। দেখো তো বলা যায় কিনা? নিস্পন্দ অবস্থায় আমরা এ এবং পি বিন্দুর মধ্যে ভোল্টেজটিকে লিখতে পারি আই এল সিগমা, এবং এই আই এল সিগমাটিকে ব্যবহার করে আমরা বললাম যে আসলে এই যে এ এবং পি বিন্দুর মধ্যে যে ভোল্টেজ, সেই ভোল্টেজটা নিস্পন্দ অবস্থায় ই এর সমান। নিস্পন্দ অবস্থায় আমরা ইটাকে দেখতে পাচ্ছি ভিএপি এর সমান। এই দুই প্রান্তের মধ্যে যে ভোল্টেজটা কার্যকর আছে, তোমাদের আমি মনে হয় বলছিলাম যে রোধ সোর্স থাকলেও কোন একটা পথে কারেন্টের মান শূন্য হতে পারে। সেদিন আমরা দেখছিলাম, সেদিনকে কোন একটা ম্যাথ করছিলাম, দেখছিলাম যে আসলে আইটির মান 0 আসছিল, সেখানে কিন্তু সোর্সও ছিল, রোধও ছিল। তো এখানে আমরা E is equal দেখতে পাচ্ছি VAP নিস্পন্দ অবস্থায়। তাহলে ঠিক সেই কন্ডিশনে আমরা বলতে পারি যে E is equal IL সিগমা। তবে শর্ত একটাই যে L হলো এমন দৈর্ঘ্য যে দৈর্ঘ্যে এসে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিক্ষেপ দেখা যায় না নিস্পন্দ অবস্থায়। L হলো এমন দৈর্ঘ্য, L কোন দৈর্ঘ্যটা? A থেকে শুরু করে P পর্যন্ত দৈর্ঘ্য। দৈর্ঘ্যটি হলো আমাদের L, যেটাকে বলি নিস্পন্দ কন্ডিশনের দৈর্ঘ্য।
তাহলে সেই দৈর্ঘ্যটা এল, একক দৈর্ঘ্যের রোধ পরিবাহী তার, এবি পরিবাহী তার আছে আমাদের, যার একক দৈর্ঘ্যের রোধ যদি সিগমা হয়, তাহলে এপি অংশের রোধ হবে সিগমা ইনটু এল। মূল সার্কিটে সে আগে যদি আমাদের আই কারেন্টটা যায়, তাহলে আই এল সিগমা হলো আমার এ আর বি বিন্দুর মধ্যে ভোল্টেজ, ভি ইকুয়াল আই আর সূত্র। নিষ্পন্দ অবস্থায় দেখতে পাচ্ছি ওই যে উপরে ই আছে তার দুই প্রান্তের যে ভোল্টেজ, ঠিক সেই ভোল্টেজটা কিন্তু আমাদের এ আর বি বিন্দুর মধ্যে। তাহলে আমরা বলতে পারি যে কোন একটা কোষের তড়িৎচালক বল, কোন একটা কোষের তড়িৎচালক বল কত আমি জানি না, কোন একটা কোষের তড়িৎচালক বল কত আমি জানি না, কিন্তু আমি চাইলে আইটা বের করতে পারবো এদিকের কানেকশনের সাপেক্ষে। তার একক দৈর্ঘ্যের রোধ যদি জানা থাকে, আমি মিটার স্কেলে মেপে পি বিন্দু পর্যন্ত এ থেকে দূরত্ব যদি জানি, আমি যে কোনো কোষের জন্য তড়িৎচালক বল কিন্তু বের করতে পারবো। এই হলো আমাদের পটেনশিওমিটারকে ব্যবহার করে কোন কোষের তড়িৎচালক বল নির্ণয়। সূত্রটা হলো E is equal IL sigma, E is equal IL sigma। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সিগমা জিনিসটা কি? সিগমাটাকে আমি প্রথমে সংজ্ঞায়িত করছি একক দৈর্ঘ্যের রোধ। তাহলে এই সিগমা হলো আসলে পরিচয় যদি আমি দেখাই, AB তারের রোধ, কমপ্লিট রোধ, AB তারের কমপ্লিট রোধ ডিভাইডেড বাই LAB, এটাই হলো আমাদের একক দৈর্ঘ্যের রোধ, যেটা বললাম আমি এতক্ষণ। এখন দেখো আমি যদি বলি যে প্রথমেই আমি পটেনশিওমিটারকে ব্যবহার করে দুইটা কোষের তড়িৎচালক বল তুলনা করতে চাই। পটেনশিওমিটারকে ব্যবহার করে দুটি কোষের মধ্যে তড়িৎচালক বলকে তুলনা করতে চাই, যে কে কার থেকে অ্যাক্টিভ, কি রকম কি অবস্থা আছে। তাহলে আমি ধরে নিলাম এখানে প্রথমে ইয়নের একটা লাগাইলাম, ইয়নের একটা তড়িৎচালক বল লাগালাম, ধরে নিলাম যে এলন দূরত্বে গিয়ে এলন, এপি হলো আমাদের, আমি ইকুয়েশনগুলো তৈরি করার জন্য মুছে ফেললাম আগের সেকশনগুলো একটু মুছে দিলাম। দেখো আমি ধরে নিলাম যে ইয়ন যখন আসছে, ইয়নের একটা তড়িৎচালক বল ওখানে লাগানোর ফলে সে আগের মতো কনফিগারেশনে দেখলাম আমি পি বিন্দুতে এসে সে নিষ্ক্রিয় অবস্থা বা সাম্যাবস্থা বা নিস্পন্দ বিন্দুর অবস্থান দেখায়। তাহলে আমরা ইয়ন ইজ ইকুয়াল লিখতে পারবো আইএল সিগমা, ইয়ন ইজ ইকুয়াল লিখতে পারবো কি আইএল সিগমা। তবে এবার এলটাকে আমি এলন ধরলাম ইয়নের জন্য। সিগমা হলো আগের তার, সিগমা তো চেঞ্জ হবে না, যে পরিবাহী তার নিচে তার পরিবাহী একক দৈর্ঘ্যের জন্য। আইটা কি? আইটা হলো আমার এই ব্যাটারির জন্য যে সাপ্লাই, কারণ ও পথে তো আর সাপ্লাই যায় না, ও পথে তো আর সাপ্লাই যাচ্ছে না, ব্যাটারির জন্য যে সাপ্লাই আসবে এখানে পুরোটাই যাচ্ছে পথে। তার মানে আমরা কিন্তু সরাসরি বলতে পারি আই। একই সাথে তুমি যদি ওখানে ইয়নের জায়গায় E2 কে ব্যবহার করো, ওইটাকে চেঞ্জ করলাম, আমি সোর্স চেঞ্জ করে দিলাম, তো E2 সোর্স যখন আসলাম তার ভিতর দিয়েও যখন প্রবাহ যাবে না সম্ভবত, তার মানে ওই একই আই যাবে, এখান থেকে একই আই যাবে। তবে কন্ডিশন একটাই, এই ইয়ন অর্থাৎ E2 এর জন্য আমার জকিটাকে শিফট করতে হবে, যাতে আমার ওই তড়িৎচালক বলটাকে এমন ভাবে ব্যালেন্স করে যে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কোনো বিক্ষেপ যাবে না। তাহলে আমি ধরে নিলাম এবারে আমার কিউ বিন্দুতে এসে আমি যখন E2 লাগাইছি ওখানে, তখন কিউ বিন্দুতে এসে নিস্পন্দ অবস্থা দেখা গেল, যেখানে এ থেকে কিউ বিন্দুর দূরত্বকে ধরে নিলাম L2। তাহলে আমি বললাম এখানে IL2 সিগমা। আমি তোমাদের কাছে আবারও বলি, কেন আই দুইটা সেম? না হয় পরিবাহী তার সেম, না হয় পরিবাহী তারের একক দৈর্ঘ্যের রোধ সেম, কিন্তু আই দুইটা সেম হবে কেন? কারণ ওই পথে কিন্তু দুই সেকশনেই কোনো কারেন্ট নাই। তাহলে আমার কারেন্ট আসছে কোথায়? মূল সার্কিটে যে ব্যাটারি আছে বিয়ন, তার সাপেক্ষে যে কারেন্টটা বের হয় সেটাই কিন্তু যাচ্ছে। তফাৎ শুধুমাত্র একটাই, এখানে আমি জকিটাকে শিফট করছি, এই কাজটুকু করছি আমি। ওই জিনিসটাকে ব্যালেন্স করার জন্য, শূন্য প্রবাহ পাঠানোর জন্য আমি জকিটাকে শিফট করছি। তাহলে এখান থেকে আমরা চাইলে দুইটা তড়িৎচালক বলকে তুলনা করতে পারি, ইয়ন বাই E2 ইজ ইকুয়াল এলন বাই L2। যদি তোমার ইয়ন এবং E2 এর মানের তুলনা করতে ইচ্ছা হয়, তাহলে এলন L2 বের করে তুমি তুলনা করো, এলন L2 বের করে তুমি তুলনা করো। এলন L2 আপনা আপনি পাবা না, এটা কিন্তু পরীক্ষণের পর, পরীক্ষা করার পর, এক্সপেরিমেন্ট চালানোর পর এলন L2 তুমি ফিক্স করতে পারবা। যদি ইয়ন E2 যে কোনো একজন জানা থাকে,
E1 E2 এর যে কোনো একজন জানা থাকে, মনে করো E1 জানা, E1 টা জানা আছে, L1 L2 তুমি নিজে জানো, কিভাবে জানো? L1 L2 জানো কিভাবে? পরীক্ষা করার ফলে। তাহলে তুমি অজানা E2 কে বের করতে পারবা, এই সূত্রের মধ্য দিয়ে E2 টাকে বের করতে পারবা। তোমরা এই সূত্রগুলো বইয়ে পাবা। ম্যাথ করার ক্ষেত্রে একটা বের করলাম, যে কোনো কোষের তড়িৎচালক বল আমরা যদি পটেনশিওমিটারের সাহায্যে পরিমাপ করতে চাই, E IL সিগমা। I হলো মূল বর্তনীর প্রবাহ, L ছিল মূল বর্তনীর যে দৈর্ঘ্যে গিয়ে নিষ্পন্দ অবস্থা দেখায়, সিগমা ছিল মূল বর্তনীতে যে পরিবাহিতা ব্যবহার করছি তার একক দৈর্ঘ্য রূপ, আর E ছিল হলো আমার উপরের প্রান্তে যে সোর্সটিকে আমরা ব্যবহার করলাম। এটা হলো আমাদের যে কোনো কোষের তড়িৎচালক বল নির্ণয়। দুইটা কোষের তড়িৎচালক বলের তুলনা E1/E2 L1/L2, E1/E2 L1/L2। এখানে যে কোনো একজন যদি জানা থাকে, আমরা চাইলে অজানাটা কিন্তু বের করতে পারবো। দেখো এই পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা? এই তোমরা কি আছো? আরেস আরেস এটা একটা নির্দিষ্ট মানের রোধ তুমি এখানে ব্যবহার করে রাখো, তুমি এই রোধটাকে চেঞ্জ করতে পারবা, তবে একটা নির্দিষ্ট মানের পরিবর্তনশীল রোধ ব্যবহার করো সার্কিটের গঠনগত কারণে। তোমার যদি মনে হয় যে না আমার কারেন্টের মান বেশি চলে যাচ্ছে, কমানো দরকার, তুমি চাইলে এখান থেকে রোধ বাড়াই কমাই ঠিক করতে পারবা সার্কিটটিকে, এই সুযোগটা আছে। তবে আমরা একই আই এর জন্য, যে আইটা আমি আগেও ধরছি পরেও ধরছি সেই আই এর জন্য কিন্তু আরএস এর মান ফিক্স, অর্থাৎ ইয়ন এর জন্য যে আরএস মান ব্যবহার করছি, E2 এর জন্য একই আরএস মান ব্যবহার করতে হবে, একই ব্যাটারি ব্যবহার করতে হবে, এটা যাতে ভুল না করি আমরা। দেখো আমরা আর একটা সেকশন পটেনশিওমিটারের আছে, দেখো পটেনশিওমিটার ব্যবহার করে ভাই দেওয়ান স্যারের বইয়ের 3.21 153 পৃষ্ঠার ওই ছবিটা একটু বুঝিয়ে দেবেন? বুঝি নাই। দেওয়ান স্যারের বইয়ের 153 পৃষ্ঠার ছবিটা, 153 এটার সাথে সার্কিটটা কিভাবে ম্যাচ করে। 153 পেজে। হ্যাঁ আচ্ছা, তোমার এই চিত্রের বর্ণনা সমস্যা, এই চিত্রের বর্ণনা সমস্যা। জি ভাই, চিত্রের সাথে তো এই যে বর্তনীটা মিলাইতে পারতেছি না। বর্ণনা পড়ছো? বর্ণনা পড়ছি ভাই। পড়লে তো আমরা বুঝতে পারি মনে হয়। একটু দেখো তো, এখানে বর্ণনা সেকশনটা আছে, ওখান থেকে একটু পড়ে নাও, ওখান থেকে পড়লে বুঝবা আশা করি। যন্ত্রের বর্ণনা সার্কিটের সাথে মিলালে এটা তখনই বোঝা যাবে, যন্ত্রটা যখন সামনাসামনি দেখতে পাবো আমরা। এর আগে না, যন্ত্রকে সামনাসামনি দেখতে পেলে একমাত্র বলা যাবে যে না আসলে আমার সার্কিটের সাথে এই সেকশনটা এখানে লাগানো, ওই জিনিসটা ওখানে লাগানো। তুমি পোস্ট অফিস বক্স করলেও একই টাইপের সমস্যায় পড়তে পারো, যেভাবে তৈরি করা আছে বর্ণনার সাথে সার্কিটটা মিলাই নিতে হবে। আচ্ছা, আমরা এখানে হেডলাইন দিলাম যে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে চাই। অভ্যন্তরীণ রোধ কোন একটা কোষের অভ্যন্তরীণ রোধ সার্কিটে ছোট একটু কারেকশন আনলাম আকার সুবিধার্থে। আমাদের আকার
দেখার সুবিধার্থে ছোট একটু ডাইরেকশন আনলাম। এখানে আবার আরেকটা চাবিকে ব্যবহার করলাম। এই চাবিটার নামকরণ করলাম হলো K1। আমরা ই যে কোষটা আছে ই তার অভ্যন্তরীণ রোধ স্মল আর ধরে নিলাম। এই সার্কিটটা একটু এঁকে ফেলো। ই যে কোষটা আছে আমাদের, যে তড়িৎচালক বল আছে তার অভ্যন্তরীণ রোধ আমরা স্মল আর ধরে নিলাম। লিখছো? এই চিত্রটা আঁকা হলো? দেখো চাবি K1 খোলা রেখে কে বন্ধ রাখি। চাবি K1 খোলা রেখে কে বন্ধ রাখি। এই তোমরা সবাই আছো? এই ক্লাসটা আমি সাধারণত নেই একেবারে লাস্টের দিকে, একটু বোরিং ক্লাস। এই ক্লাসটা প্রতি বছরই একটু বোরিং হয়, কারণ জিনিসগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়, আর এর বাইরে কথা বলার সুযোগ কম। আসলে দেখো চাবি K1 খোলা রেখে কে বন্ধ রাখা হলো। এই সেকশনটা আমরা খুলে ফেললাম, এই সেকশনটাকে আমরা কাছে রাখলাম, তার মানে আমার পটেনশিওমিটারের মূল জিনিসটা কিন্তু ব্যাক করছে। আমার এই পথটা যদি ওপেন থাকে, দেখো আমার পটেনশিওমিটারের আগের সার্কিটটা ব্যাক করছে কিনা। আগের সার্কিটটা কি ব্যাক করছে বলো? এই সেকশনটা উন্মুক্ত, যেটা আমি এক্সট্রা লাগাইছি। তাহলে আমরা এই অবস্থায় জকিটিকে এখন আমাদের আগের মতো আবার শিফট করতে হবে। দেখো আমরা কোথায় নিস্পন্দ বিন্দু আছে, আমরা এবারে ধরে নিলাম যে কিউ বিন্দুতে নিস্পন্দ বিন্দু আছে। কোন অবস্থায়? যে আমরা বললাম কে আছে ওপেন, K1 টাকে ক্লোজ করে দিলাম, মানে ওপেন হিসেবে সার্কিটটা আর কি চলতেছে সেই হিসেবে বললাম যে কেটা ঠিক আছে, K1 টা ক্লোজ আছে। ফলে আমরা বলতে পারি যে আসলে সার্কিটটা আমাদের আগের পটেনশিওমিটারের বেসিক সূত্রের সাথে মিলে যাচ্ছে। তো পটেনশিওমিটারের সে আমরা ধরে নিলাম কিউ এমন একটা পয়েন্ট, এ থেকে কিউ ধরে নিলাম L1, এ থেকে কিউ ধরে নিলাম L1। এই অবস্থায় আমি সার্কিটটা দেখতে পেলাম যে নিস্পন্দ অবস্থায় আছে। ঠিক তখনকার মুহূর্তে আমি যদি বলি ইজ ইকুয়াল, বলে দিলাম I L1 সিগমা ইজ ইকুয়াল, তখন আমি বলে দিলাম I L1 সিগমা। এই সূত্রটাই মাত্র শিখে আসছে আমাদের। লেখো এরপর K1 বন্ধ করে কিউ এর দূরত্ব। এবার আমরা নিচ থেকে শুরু করতেছি, যে প্রথম অবস্থায় কিউ ধরে নিলাম। এখন পি আর কিউ তো ফিক্সড না, ওটা তুমি সার্কিটে ধরে নিতেই পারো। এরপর লেখো K1 বন্ধ করে পরিবর্তনশীল রোধ RH। এরপর K1 বন্ধ করে পরিবর্তনশীল রোধ RH এর মান স্থির রেখে আবার নিস্পন্দ বিন্দু বের করা হলো। ধরি AP is equal L2 দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল। AP is equal L2 দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া গেল।
লিখছো? লেখো এমত অবস্থায় পরীক্ষণীয় কোষটি কোনটা আছে এখানে? ই। এমত অবস্থায় পরীক্ষণীয় কোষটি ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে প্রবাহ পাঠাবে। ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে প্রবাহ পাঠাবে, কারণ আগে পথ পায় না, এবারে পাইছে। আগের বার খোলা ছিল, এবারে কিন্তু অ্যাটাচড আছে। তাহলে কি বললাম? এমত অবস্থায় পরীক্ষণীয় কোষটি ক্যাপিটাল আর রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাবে। ফলে ফলে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ক্যাপিটাল আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। ফলে কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ভি, কমা দিয়ে লেখো, ক্যাপিটাল আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমান। এবং ভি ইজ লেস দ্যান ই। ভি ইজ লেস দ্যান ই। লিখছো? এ বিভব পার্থক্য এ ও পি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্যকে নাকচ করে। বিভব পার্থক্যকে নাকচ করে। দেখো তো আমাদের এ আর বি বিন্দুর মধ্যে আমরা যে কথা এ আর বি বিন্দু এই দুইটার মধ্যে এমন অবস্থা বিভব পার্থক্য যদি ভি হয়, আমরা সেটাকে লিখতে পারি আই এল টু সিগমা। লিখতে পারি কিনা? ভি এপি, এ এবং পি বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য বলতে পারি আমরা আই এল টু সিগমা। এখন ক্যাপিটাল আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কত বলো? তোমরা বলবো আমাকে। এ আর পি বিন্দুর মধ্যকার পরিবর্তিত কন্ডিশনে, নিষ্পন্দ অবস্থায়। হ্যাঁ, এ আর পি বিন্দুর মধ্যে পাঠাইছে তো? অবশ্যই পাঠাইছে। সেটাই তো বলতেছি, এই পথে আমরা ধরে নিলাম, ধরো মনে করো আয়ন কারেন্ট, কথা বুঝবা? এই পথে ধরে নিলাম মনে করো আয়ন কারেন্ট। হিসাবটা কি দাঁড়াচ্ছে? গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দিচ্ছে না, এই পথে কারেন্ট নাই, কিন্তু এখানে তো নিজেদের একটা কারেন্ট আছে। কারেন্ট আছে কি না? সেই আরোধের দুই প্রান্তে যে বিভব পার্থক্য, সেটাই বলতেছি আমরা এ আর বি বিন্দু বিভব পার্থক্যকে নাকচ করে দিচ্ছি। কথা বোঝা গেছে কিনা? তুমি যদি বলো আমাকে যে V is equal ion into capital R, আয়ন মানে কি? ওই সার্কিট থেকে আলাদা একটা সরল বর্তনী চিন্তা করলে তুমি আয়ন মানে দেখতে পাচ্ছো E by capital R plus small r into R। দেখো তো দেখতে পাচ্ছো কিনা? এই দেখা যাচ্ছে কি?
বোঝা যাচ্ছে? দেখো এই দুই প্রান্তের মধ্যে বিভব বাইরের বর্তনীতে v is equal i1 into r, সে v is equal i1 into i1টা মানে কি e by capital R plus small r পেলাম আমরা ওই সেকশনে জিরো মানে ভোল্টেজ। এখানে আর পি বিন্দুর মধ্যে যে ভোল্টেজ সেই ভোল্টেজটাই আমরা বলতেছি ওখানে যে নাকচ করে দিচ্ছে। এখানে যে ভোল্টেজটা ছিল ব্রাঞ্চে সেটাকে নাকচ করে দিচ্ছে আমাদের এআর পি বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য নিস্পন্দ অবস্থায়, অবশ্যই নিস্পন্দ অবস্থায়, নিস্পন্দ অবস্থায় আমরা এই কন্ডিশনটা টানতেছি। তা আমরা এই সেকশনটিকে যদি একটু আলাদাভাবে চিন্তা করি, তাহলে ক্যাপিটাল R বাই ক্যাপিটাল R প্লাস স্মল r ইজ ইকুয়াল লিখতে পারি v বাই e। দেখো এই জিনিসটাকে আমরা v বাই e লিখতে পারি, বা এখানে v বাই e মানে লিখতে পারি মান বসায় L2 ভাগ L1, তার মানে ক্যাপিটাল R ভাগ ক্যাপিটাল R প্লাস স্মল r, বা আমরা এটাকে একটু উল্টায় দিলাম L1 বাই L2 ইজ ইকুয়াল ক্যাপিটাল R প্লাস স্মল r বাই ক্যাপিটাল R, 1 প্লাস স্মল r বাই ক্যাপিটাল R। অতএব স্মল r ইজ ইকুয়াল L1 বাই L2 মাইনাস 1 হোল ইনটু ক্যাপিটাল R, হোল ইনটু ক্যাপিটাল R। এটা হলো আমাদের পটেনশিওমিটারকে ব্যবহার করে কোন একটা কোষের অভ্যন্তরীণ রোধ ব্যবহার করার প্রণালী এবং সেই রোধের মান। প্রথমে L1 কি? ওই যে সুইচটা অফ অবস্থা ওটা কানেকশনে ছিল না, সেই অবস্থায় নিস্পন্দ বিন্দুর অবস্থান। L2 কি? ওইটাকে কানেক্ট করা অবস্থায় নিস্পন্দ বিন্দুর অবস্থান। ক্যাপিটাল Rটা কি? ক্যাপিটাল R ওই যে সমান্তরালে ওখানে এই বর্তনীর জন্য সিরিজে, কিন্তু এমনিতে এটার সাপেক্ষে সমান্তরালে যে রোধটা লাগাইছি আমরা সেটা। এই জিনিসগুলা কোন রাশিটা কি সেটা কিন্তু জানতে হবে। বলো বুঝি নাই? হ্যাঁ, তুমি এই সেকশনটায় আলাদা একটা রোধ কল্পনা করো। এই সেকশনটায় যখনই আমার গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে না, তার মানে এই সেকশনটা আমার জন্য আউট হয়ে গেছে। কিন্তু এই সোর্স কি বসে থাকবে? তুমিই বলো, এই সোর্সটা কি বসে থাকবে? সে তো একটা বর্তনী পাইছে, এইদিকে তার ইফেক্ট নাই, টান নাই, কিন্তু এখানে তো তার টান আছে। সে প্রভাব বাড়াইতে পারে, পারে কিনা? সেই আয়নের জন্য আমরা বলতেছি যে এই প্রান্তের মধ্যে যে ভোল্টেজটা আসতেছে এখানকার ভোল্টেজটা সেম, কারণ এই পয়েন্টটা তো তখন একই পয়েন্ট। ওটা বলতেছি আমরা। হিসাবটা বোঝা গেছে কিনা? এই বোঝা গেছে? আমরা স্মল r ইজ ইকুয়াল L1 বাই L2 মাইনাস 1 হোল ইনটু r পেলাম। এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, তবে অনেক সময় আমরা ভুল করি যে কোনটার কি মান সেটা জানি না, কিংবা পরিবর্তিত অবস্থায় L2 যেটা আমরা উপরের সুইচটাকে অন করা অবস্থায় সেটার জায়গায় L1 কে বসাই কেউ উল্টাইয়া দেয়, কারণ সূত্র মুখস্থ করছে এই জীবনে। সূত্রের কোন রাশিটা কি সেটাই আমি জানি না। সূত্র মুখস্থ করেও অনেক ভালো ভালো স্টুডেন্ট পার পায়, তারা দাবিও করে যে ভালো ভালো জায়গা আছে, কিন্তু কি শিখে তারা সেখানে যাচ্ছে কে জানে। তোমাদেরই অনেক গুরুজন আছে যারা বলবে আমি এই চ্যাপ্টার পড়ি নাই, কিন্তু আমি তো এই জায়গায় আছি। ভুলেও তাদের পথে হাঁটবো না, কারণ তার মেধার স্কিল তোমার মেধার স্কিল যে এক হবে এমন কোনো কথা নাই। ওই ভাই তো না পইরা পার পাইছে, আমি না পইরা পার পেয়ে যাবো, এই জিনিসটা কোনোভাবেই তুলনা করা যাবে না। ওই ভাই এই চ্যাপ্টার পড়ে নাই, আমিও এই চ্যাপ্টার পড়বো না। ওই ভাই এই টিচারের কাছে গেছে, এই টিচারের কাছে যায় নাই, সে পার পেয়ে গেছে, তার মানে আমিও পার পেয়ে যাবো, এই কথা ভাবলে কিন্তু ভুল হবে। সে হয়তো আরেকজনের কাছে যাওয়ার অপরচুনিটি পায় না, সেটা কিন্তু তোমার সামনে হাইলাইট করবে না। তার ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে, তার অনুকূলের একটা টিচার থাকতে পারে, সে তার কাছেই পড়ছে, তার মানে তোমারই যে পড়তে হবে তার কাছে এমন তো কথা না। তোমাকে